যদিও শেখ হাসিনার এটা প্রাপ্য, কিন্তু তারপরেও একটু কষ্ট লাগে যে আপনি আমাদের শেখ মুজিবের মেয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন, কিন্তু আপনার এই 15 বছরে যে আপনি অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তার জন্য আপনাকে ভারতে ফেরারি আসামির মতো জীবনযাপন করা লাগে। আসলেই কষ্ট লাগে, কিন্তু যদিও তার এটি প্রাপ্য। মানে তিনি এত অন্যায় করেছেন, এত বিচার করেছেন যে এই দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। অলরেডি 50-55টা মামলা হয়ে গিয়েছে, আরো হয়তো বা 200-300 মামলা হবে, কারণ মৃত্যুর সংখ্যা তো অনেক বেশি। শুধু এই এই কোটা আন্দোলনই তো মৃতের সংখ্যা হাজারের উপরে। তারপরে তো এর আগে 14 বছর তো গুম খুন যা কিছু অনেক তো করছে, এগুলো তো আছেই। দুর্নীতির মামলা আছে, খুনের মামলা আছে, কত মামলা আছে, এসব মামলা তো হাজারের উপরে ছাড়িয়ে যাওয়ার কথা। তো সেই শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়েছেন, এবং ভারতে যাওয়ার পরে ভারত তাকে নিয়ে কি করতেছে এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে বাংলা ট্রিবিউন। খুব একটা ডিটেলস প্রতিবেদন, কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা শুনে আপনারা আটকে উঠবেন যে আসলেই মানে কি করুণ পরিণতি। পালিয়ে গিয়েও কিন্তু তার শান্তি নেই। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। বাংলা ট্রিবিউন লিখেছে যে ঠিক 3 সপ্তাহ আগের এক সোমবার, মানে 5ই আগস্ট সন্ধ্যাতেই চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে এসে নামেন, সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে। সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি, মানে ভারত সরকারের পক্ষ থেকে আর কি, যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু ভারত এখন পর্যন্ত মুখ খুলতেছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা ডালপালা মিলেছে এবং ছড়াচ্ছে নানা রকমের গুজব। বাংলা ট্রিবিউন ভারতের রাজধানীতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনার সত্যিকারের অবস্থাটা আসলে কি, তিনি এখন কোথায় আছেন এবং কেমন পরিবেশে আছেন, তিনি কি ভারতেই আপাতত থেকে যাবেন নাকি অন্য কোথাও যাবেন, ভারত সরকারের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা চলতেছে, এসব বিষয়ে যতটুকু বিশ্বাসযোগ্য তথ্য আমরা পাচ্ছি এই রিপোর্টটাতে সেগুলো তুলে ধরা হলো। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকার সুব্যবস্থা আছে। সেখানেই প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে, সেখানে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে দিল্লির কোনো একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না থেকে রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটা কোনো গাড়ি বহরে কিন্তু না, এই মুভ করানো হয়েছে আকাশপথে গোপনে মধ্যরাতে হেলিকপ্টারে চড়িয়ে। দিন 10-15 আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা হঠাৎ মধ্যরাতের অনেক পরে তাদের মাথার উপরের আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলেন। কারণ অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারে চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসীরা কেউ কেউ এই দৃশ্য দেখেছেন যে মধ্যরাতের পরে হেলিকপ্টার উঠতেছে, অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। পরে অন্যান্য ঘটনা পরস্পরের সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সেই দিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। এবং দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, যার কোনো একটাতে শেখ হাসিনা নামেন এবং তারপর সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল WHO-র আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকেই মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে পুতুলের জন্য অফিস এবং বাসা ভাড়া করা হয়েছে বলে আমরা জানি। তবে শেখ হাসিনা যখন 5ই আগস্ট দিল্লিতে এসে নামেন, তখন পুতুল WHO-র কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য পুতুল দ্রুত দিল্লি ফিরে আসেন এবং শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক 2.5 দিন পর 8ই আগস্ট সকালে পুতুল একটি টুইটারে জানান যে এই কঠিন সময়েও আমি মায়ের সঙ্গে দেখা করতে পারতেছি না, মাকে জড়িয়ে ধরতে পারতেছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তো এই টুইটের ফলে বোঝা যাচ্ছিল যে যে কোনো কারণেই হোক দিল্লিতে থেকেও, এক শহরে থেকেও তখনও
মা মেয়ের সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারণ শেখ হাসিনা তার মা সেটা নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের যেহেতু অন্য আরেকটি পরিচয় আছে যে সে জাতিসংঘের কর্মকর্তা, এবং এই কারণেই এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে কিন্তু প্রোটোকলে আটকায়। কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুতুল তার সেই টুইটটি মুছে ফেলেন এবং পরে তিনি আর তার মা হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আরেকটি বাক্য লেখেননি। বাংলা ট্রিবিউনকে দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে ইতিমধ্যেই মা এবং মেয়ের মধ্যে দিল্লিতে একাধিকবার ফেস টু ফেস দেখা হয়েছে, কিন্তু স্বাভাবিক কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইতেছে। দিল্লিতে আসলে বর্তমানে মা এবং মেয়ে একই সঙ্গে একই ছাদের তলাতেই থাকছেন, যদিও নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এই দাবির সততা আমরা যাচাই করতে পারিনি। সাইমা ওয়াজেদ পুতুল অবশ্য 3-4 দিন আগে WHO কাজে পূর্ব তিমুরে গিয়েছেন, ফলে মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ যা হওয়ার হয়েছে তা বিদেশ সফরে রওনা হওয়ার আগে। শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন, সেক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে একটা ডিব্রিফ করাটা রেওয়াজ। ডিব্রিফ হচ্ছে মানে কিভাবে আসলেন, কোন আইনে আছেন, আপনার কাছ থেকে আমাদের কি প্রত্যাশা, কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন, এরকম একটা ডিব্রিফ করা হয়। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এই ডিব্রিফটা করা হয়েছে। এবং এই ডিব্রিফিং করার উদ্দেশ্যই হলো যে ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে আসতে হলো, সেই সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল, কে কি বলেছিলেন, কে কি করেছিলেন, এগুলো সম্পর্কে যত বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় হাসিনা থাকবেন, সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেই সম্পর্কেও শেখ হাসিনাকে সম্যকভাবে অবহিত করা। বেশিরভাগ সময় এই ডিব্রিফিং একটা সেশনে হয় না, পর পর বেশ কিছুদিন ধরে চালাতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে এও বেশ কতগুলো ডিব্রিফিং সেশন এর মধ্যেই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতে অবস্থানকালে তিব্বতী ধর্মগুরু দালাই লামা যখন 1959 সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তখন এই দালাই লামাকেও দীর্ঘ ডিব্রিফিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দালাই লামা সে সময় 31শে মার্চ অরুণাচলের তাওয়াং সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন, তারপর নেমে আসেন সমতলের শহর তেজপুরে। আসামের ওই শহরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো 3 সপ্তাহ ধরে দালাই লামাকে ডিব্রিফ করে তারপর তাকে দিল্লিতে এনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করানো হয়। তো ভারতে আসার আগেই অবশ্য দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল ভারত, এবং সেই প্রতিশ্রুতি রক্ষাও ভারত করেছে মর্যাদার সঙ্গে। তো শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম সেটা হলো যে শেখ হাসিনার ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করতেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্মান, গুরুত্ব এবং মর্যাদা বিবেচনায় ভারতের এই গুপ্তচর প্রধান অজিত দোভাল নিজ কাঁধেই এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এর আগে 5ই আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতেও শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত দোভাল নিজে। ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। দেখেন, ভারত সরকারের শীর্ষ মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, এই ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে দিল্লিতে সেই ব্যক্তিরা কারা, যারা সরকারের শীর্ষতম মহল, যারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছে, সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু ভারত চেষ্টা করতেছে। এখন পর্যন্ত ভারত সরকারের অবস্থান হলো যে শেখ হাসিনা ভারতে আছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়, অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন। এটা এখন পর্যন্ত ভারতের আনুষ্ঠানিক বক্তব্য। তবে তিনি ঠিক কয়দিন ভারতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনো অবধি কিছুই বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা বা হবে না সে ব্যাপারে ভারত একটা শব্দও খরচ করেনি। গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন, তখন ভারতের ধারণা ছিল যে শেখ হাসিনা হয়তো কয়েক ঘন্টা পরেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় এরপর ধীরে ধীরে ভারতের তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে যে এর জন্য প্রথমে ভারত যে কয়েকটি দেশকে প্রস্তাব দিয়েছিল তার মধ্যে হলো সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপের 2টি দেশ সম্ভবত ফিনল্যান্ড, চেকোস্লোভাকিয়া, স্লোভানিয়া। তবে এটাও স্পষ্ট করে দেওয়া দরকার যে শেখ হাসিনা এর কোনো দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি। পুরো আলোচনা চালানো হয়েছে ভারতের তরফ থেকে। এর জন্য
যে ফ্যাক্টরগুলো বিবেচনায় ছিল তা হলো যে তৃতীয় দেশে শেখ হাসিনা থাকাটা কতটা সুরক্ষিত এবং নিরাপদ হবে, রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ট্র্যাক রেকর্ড কেমন, সেখানে বাংলাদেশি ডায়াসপোরা কতটা শক্তিশালী এবং তাদের রাজনৈতিক মতাদর্শ কেমন, মানে বাংলাদেশের প্রভাব সেই দেশের উপর কিভাবে আছে। কারণ বাংলাদেশ সরকার যদি ফেরত চায় ওরা কি ফেরত দিয়ে দিবে নাকি? ইনু যদি বলে সেই দেশকে যে হাসিনাকে ফেরত দাও, তাহলে কি ফেরত দিবে কিনা? কিন্তু যে কোনো কারণেই হোক, প্রথম পর্যায়ে যে দেশগুলোতে অ্যাপ্রোচ করা হয়েছিল তার কোনোটাই এ সবগুলো বাক্সে টিক পড়েনি। অর্থাৎ ভারত নিশ্চিত হতে পারেনি যে সেখানে শেখ হাসিনার আশ্রয় নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে। ভারত মনে করে যে ওইসব দেশে আশ্রয় নিলে বাংলাদেশ সরকার হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সক্ষম হবে। এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল, যারা ভারতের ঠিক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয়। এই দেশটি হলো কাতার। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনার এখন পর্যন্ত কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই, আবার সেই কথা পুরোপুরি ভেস্তেও যায়নি। কাতারের সঙ্গে আলোচনাটি এখনো চলমান। তবে শেষ পর্যন্ত যদি তৃতীয় কোনো উপযুক্ত দেশে হাসিনাকে পাঠানোর চেষ্টায় ভারত সফল না হয়, সেক্ষেত্রে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য ভারতও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। শেখ হাসিনার এই যাত্রায় দিল্লিতে পা রাখার 3 সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা। এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন শেখ হাসিনা দেখেন গোপনে, খুব গোপনে, ভারতের ভিতরেও কি গোপনীয়তা, গোপনে তাকে হিন্ডন এয়ারপোর্ট থেকে সেই মধ্যরাতের পরে দিল্লিতে কোনো এক গোপন জায়গায় তাকে রাখা হয়েছে এবং তাকে ডিব্রিফ করা হয়েছে যে আপনি কিন্তু বেরোতে পারবেন না। এর ভিতরে আরো অনেক ডিব্রিফ আছে যে ভারত তার কাছ থেকে কি চায়, আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এই হাসিনা গোপন অবস্থায় আছে, মানে ফেরারি আসামিরা আছে না, এই ফেরারি আসামিরা যেভাবে লুকিয়ে থাকে সেভাবে হাসিনাকে এই দিল্লিতে ভারত সরকার লুকিয়ে রেখেছে। হাসিনা বেরোতে পারতেছে না, কোন জায়গায় হয়তো কথা বলতে পারতেছে না, হয়তো মোবাইল ফোন অ্যাক্সেস আছে, না হলে বাংলাদেশে ফোন করে কিভাবে কুপরামর্শ দেয়। অবশ্যই মোবাইল ফোন অ্যাক্সেস আছে বা যে কোনো কারণে ফোন করতে পারে, কিন্তু গতিবিধি অত্যন্ত সীমিত করা হয়েছে এবং ওই বাসা থেকে তাকে বেরো হতে দেওয়া হচ্ছে না। চরম গোপনীয় হয়ে তাকে রাখা হয়েছে, একদম ফেরারি আসামি যেমন লুকিয়ে থাকে ঠিক সেইভাবে। এটাই হচ্ছে এই হাসিনার পরিণতি। উপরওয়ালা একজন আছে, তিনি আসলে হাসিনা বিচার করতেছেন যে হাসিনা পালিয়ে গিয়েও শান্তি।